আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে বলল, এখনো তুমি একা আছো অনন্যা। সে জানতো না যে আমি বিয়ে করেছি, আর সেই হলে যে মানুষটাকে সে সব থেকে বেশি ভয় পেত, আর সেই মানুষটি আমাকে একটু পর নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণ পত্রটি আমার টেবিলের এক কোণায় ফাঁদের মতো ২ দিন ধরে পড়েছিল। ওভারহেড খাম আর সোনালী অক্ষরের লেখা ২০১০ ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল ডিবিএস। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ ৮টি বছর, এই ৮টি বছরে আমি এই মুখগুলোর মুখোমুখিও হইনি। ৮ বছর আগে আমি এক কাপড়ে আর একটি ভাঙা সংসার নিয়ে, এক বুক ক্ষোভ নিয়ে আমি রাফসান আহমেদের বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, আর পিছনে ফেলে এসেছিলাম একদল মানুষের কানা ঘষা। একটা সংসার ধরে রাখতে পারল না, অথচ একসময় আমাদের ব্যাচের সব থেকে মেধাবী স্টুডেন্ট ছিল সে। তারপর আফসানের সাথে আমার বিয়ে হলো, আর রাতারাতি আমার পরিচয় হলো স্বামী পরিত্যক্তা নারী। আমাকে নিয়ে মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। 25 বছরে এসে আমি ভালো করেই বুঝতে পেরেছি, ডিভোর্স শুধু একটা সম্পর্ক ভেঙে দেয় না, সমাজকে অধিকার দেয় আপনার নামটি নিয়ে যত্রতত্র কথা বলার। আফসান এই কাজটি খুব নিখুঁতভাবেই করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী আর ঘরের কাজের অযোগ্য। সে কাউকে এটা বলেনি যে সে প্রতিনিয়ত আমাকে অল্প বেতনে চাকরিটা নিয়ে কিভাবে খোঁটা দিত। সে বলেনি কিভাবে তার মা আমার প্রতিনিয়ত আলমারি চেক করত, যেন আমি তার বাড়িতে কোনো এক চোর। সে এও বলেনি আমার একদিন এমবিএ এর সার্টিফিকেটটা নিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দিয়ে তো আর ভালো বউ হওয়া যায় না। এরপর আমিও আর কোনো ইউএনিতে যাইনি। কিন্তু এবার আমন্ত্রণ পত্রটির নিচের লাইনে লেখা ছিল, প্লিজ তুমি এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার। তুমি আজ কোথায় পৌঁছেছো? কোনো নাম লেখা ছিল না, শুধুমাত্র ওই একটা বাক্য। তাই আমি গেলাম। আমি একটা গাঢ় সবুজ কালারের জামদানি শাড়ি পরলাম, কানে ডায়মন্ডের টপ, আর মুখে সেই শান্ত ভাব যা সে কোনো প্রশংসার অভাবে থাকে না। তোরার বিলাসবহুল হোটেলটা বিলাসিতার হাওয়ায় ঝলমলে করেছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করেছিল। পুরুষরা নিজের গাড়ির মডেল নিয়ে বড়াই করেছিল। নারীরা তুলনা করেছিল তাদের সন্তানদের বিদেশ ভ্রমণ, স্কিন ট্রিটমেন্ট আর তাদের স্বামীদের। আমি রেজিস্ট্রেশন ডেসক্রিপশন বক্সের কাছে পৌঁছাতে কেউ একজন ফিসফিস করে আমার নাম বলল। তারপর আরেকজন। পুরো হল রুমের মানুষ যেন আমাকে মনে করতে পারলো। অনন্যা রাহেন না? ওকে তো অন্যরকম লাগতেছে। এতদিন পর একা এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাহেনের মুখে থেকে এসেছিল। আমি না তাকিয়েও ওই কণ্ঠটা চিনতে পারি। ও বাড়ির কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল। আগের চেয়ে কিছুটা মোটিয়ে গিয়েছে, কিন্তু ঠোঁটে সে আগের হাসিটা এখনো একই রয়েছে। এমন একটা হাসি মনে হচ্ছে পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা। হাত ভর্তি সোনার চুড়ি পরিয়ে সে আমার দিকে এমন কৌতূহল দিকে তাকিয়েছিল। আফসান মনে হয় আমার বিষয়ে সব থেকে কুৎসিত গল্পগুলো বলে তাকে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলো। না, কি সারপ্রাইজ! আমি মুচকি হাসলাম। রাফসান তার হাসির ধার আরো বেড়ে গেল। এখনো একাই এসো সব জায়গায়? আশেপাশের মানুষ এমন ভাব করছিল যেন তারা কিছুই শোনে না। তার মানে হচ্ছে সবাই কান খাড়া করে আছে। বিলা মৃদু হাসলো। রাফসান বলেছিল তুমি নাকি ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে। আসলে সবাই ফ্যামিলির চেয়ে ফাইলের গুরুত্বটাই বেশি দেয়। আশেপাশের কয়েকজন অস্বস্তিকর হাসি হাসলো। আমি আমার ক্লাস ব্যাগটা খুব শক্ত করে ধরলাম। দুর্বলতার কারণে নয়, কারণ পুরনো ক্ষতগুলো তার মালিককে চেনে বলে। আফসান আরেকটু কাছে আসলো। তুমি যে আসবে আগে জানালেই পারতে। আমার সাথে বসার জন্য আমি একজনকে পার্টনার ব্যবস্থা করে দিতাম। তোমার অনেক দয়া, আমি বললাম। সে আরেকটু হাসলো। এটাই তোমার সমস্যা, অতিরিক্ত ইগো। দেখলে তো অহংকার তোমাকে কোথায় নিয়ে এসে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আগে আমি রাতে বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার নাম আমার পাসপোর্ট আর আইডি থেকে মুছে ফেলতে মাসের পর মাস হাত কাঁপছিল আমার। অথচ সে ভাবতেছে সে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি মনে হয় সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা উপরে তুললো। টু অল মেমোরিজ, আমাদের নতুন জীবনের জন্য। আমরা তো অত্যন্ত পরিবার গড়তে পেরেছি। বিলা আলতো করে তার পেটে হাত রাখলো। সে প্রেগনেন্ট। পুরো রুমের লোকজন সেটা নোটিস করলো। রাফসান সেটাই চেয়েছিল। কেউ একজন হাততালি দিল, তাকে অভিনন্দন জানালো। তারপর
তারপর সে আবার আমার দিকে তাকালো। অনন্যা, এখনো কি তুমি ছোটখাটো ফার্মে চাকরি করতেছো? আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম, সে যদি জানতো। তো কিছু জবাব দেরিতে দিলেই বেশি সুস্বাদু লাগে। আমি চাকরি করতেছি, সংক্ষেপে বললাম। হ্যালো, সে আমাকে উত্তর দিল। একাকী মানুষের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তার তীরের মতো এসে আমাকে বিঁধল। ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। এক সেকেন্ডের জন্য সে আমি আগের মেয়েটা হয়ে গেল। যে মেয়েটা রাফসানের মায়ের রান্নাঘরে কাজ ছিল, পড়ে গেছিল, আর রাফসান তার বন্ধুদেরকে বলেছিল বাদ দাও তো, ফ্যামিলি মেনটেন করা ওর কাজ না। তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ। অপেক্ষা করো, আমি 5 মিনিটে ঢুকছি। আফসান নামটা দেখার আগে আমি স্ক্রিনটা লক করে দিলাম। নমস্কার সবাইকে, এতক্ষণ আপনাদেরকে একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ শোনালাম। পরবর্তী অংশগুলো খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই।